তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের যে 8 নম্বর সেটটা রয়েছে সেটা নিয়ে। প্রথম প্রশ্ন দেখো কী বলেছে, ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব কে করেছিলেন? তোমার ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছিলেন মেটারনিক। মেটারনিক তো অস্ট্রিয়ার। তারপরে বলছে ক্যাসিলরি নাকি তোমার টেরিল্যান্ড নাকি ক্লেমেন্সো, এটা কিন্তু টেরিল্যান্ড হবে। কার্লসবার্গ ডিক্রি জারি করেন, কে জারি করেছিলেন? মেটারনিক কার্লসবার্গ ডিক্রি জারি করেছিল। গ্যারিবল্টির অনুগামীরা কী নামে পরিচিত ছিল? এটা ছিল লাল কোর্তা বাহিনী নামে পরিচিত ছিল। প্রাভেদা কথাটির অর্থ কি? প্রাভেদা কথাটির অর্থ সত্য। ঠিক আছে। স্পেনের গৃহযুদ্ধ শেষ হয় কবে শেষ হয়েছিল? আমরা জানি যে 36-এ শুরু হয়েছিল, 36-এ কিন্তু শেষ হয়নি। ঠিক আছে, শেষ হয় তোমার 1939 খ্রিস্টাব্দে। ব্রিটিশ সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? রবার্ট আওয়েনকে ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক বলা হয়। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে? আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। তারপরে ত্রিশক্তি আতাত কবে স্বাক্ষরিত হয়েছিল? এটা কিন্তু তোমার 1907 সালে ত্রিশক্তি আতাত স্বাক্ষরিত হয়। জুলাই অর্ডিন্যান্স কে জারি করেন? জুলাই অর্ডিন্যান্স জারি করেছিলেন ফ্রান্সের রাজা দশম চার্লসের নির্দেশে পলিগ্ন্যাক জারি করেছিল। রিজিমেন্টো কথাটির অর্থ কী? রিজিমেন্টো শব্দের অর্থ পুনরুত্থান বা নবজাগরণ। জাতিসংঘের প্রথম অধিবেশন কবে বসেছিল বলতো? এটা কিন্তু 1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি বসেছিল। লেনিনের প্রকৃত নাম কি? লেনিনের প্রকৃত নাম ছিল ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। এবার সত্য মিথ্যাগুলো দেখো। প্রথম কোশ্চেনটা কী বলেছে? 1830 সালে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল। এটা সত্য না মিথ্যা? এটা কিন্তু তোমার সত্য। আচ্ছা, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। এটাও তোমার সত্য। জোলভেরাইন ছিল একটি শিল্প সংঘ। জোলভেরাইন ছিল শিল্প সংঘ বলেছে, এটা কিন্তু তোমার মিথ্যা। আসলে কী ছিল এটা? শুল্ক সংঘ ছিল। আচ্ছা, বিবৃতি বলছে ঘেটো শহরটি মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল। কেন? এখানে বসবাসকারী কৃষকদের জমি কেটে নেওয়া হয়েছিল। তারপরে বলেছে যে কর্মচ্যুত শ্রমিকদের বাসভূমি নির্দিষ্ট হয়েছিল, নাকি এখানে সাধারণত দরিদ্র শ্রেণীর মানুষেরা বসবাস করত। এই ব্যাখ্যা তিনটে হবে, যে কারণ এখানে শুধুমাত্র দরিদ্র শ্রেণীর মানুষই বসবাস করত। 2 নম্বর বিবৃতিতে কী বলেছে? ফ্রান্সে শিল্পায়ন দেরিতে হয়েছিল। আচ্ছা, ফ্রান্সে শিল্পায়ন দেরিতে হওয়ার কেন? ভারতে ফরাসিরা উপনিবেশ গঠনে ব্যর্থ হয়েছিল। এটা কিন্তু হবে না, কারণ তার চন্দননগরে আমরা জানি যে চন্দননগরে ফরাসিদের উপনিবেশ ছিল। আচ্ছা, ইঙ্গো ফরাসি যুদ্ধ সংগঠিত হয়েছিল, আর নাকি সে দেশের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল। এইটা সে দেশের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল, এই কারণেই কিন্তু তোমার ফ্রান্সের শিল্পায়ন দেরিতে হয়েছিল। এবার 2-এর প্রশ্নগুলো দেখো। 2-এর প্রশ্নগুলো চলো আমরা পিডিএফ থেকে দেখি। স্যাডওয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1866 খ্রিস্টাব্দে প্রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে স্যাডওয়ার যুদ্ধ স্বাক্ষরিত হয়। এই যুদ্ধে অস্ট্রিয়া কিন্তু পরাজিত হয়েছিল। আচ্ছা, কার্বোনারিকে? কার্বোনারি হলো ইতালির একটি গুপ্ত সমিতি। ভিয়েনা সম্মেলনের গৃহীত রক্ষণশীল শাসন ব্যবস্থার অবসানের জন্য ইতালিতে যে সকল গুপ্ত সমিতি গড়ে উঠেছিল সেগুলির মধ্যে কার্বোনারি কিন্তু অন্যতম। কার্বোনারির কথার অর্থ জ্বলন্ত অঙ্গারবাহী। নেপোলাসের প্রধান কেন্দ্র ছিল ইতালি। ইতালি ছিল বিদেশি শক্তির শাসনের অবসান, ঐক্যবদ্ধ ইতালি, উদার গণতন্ত্র বা গণতান্ত্রিক শাসন প্রবর্তনই ছিল কিন্তু কার্বোনারিদের প্রধান উদ্দেশ্য বা প্রধান লক্ষ্য। এরা সন্ত্রাস সৃষ্টি করে বিপ্লবী আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পক্ষপাতী ছিলেন। আলেকজান্ডার কেরেনস্কি কে ছিলেন? আলেকজান্ডার কেরেনস্কি ছিলেন রাশিয়ার মেনশেভিক নেতা এবং 1917 খ্রিস্টাব্দে মার্চ মাসে প্রিন্স লুভ এর নেতৃত্বে অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। এই সরকার কেরেনস্কি বিচার বিভাগের দায়িত্বে ছিলেন। পরে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। তার সরকারের অবসান ঘটিয়ে রাশিয়ার বলশেভিকরা ক্ষমতা দখল করলে তিনি আমেরিকায় পালিয়ে যান। এবং ইউটোপিয়ান সমাজতন্ত্রবাদীর নাম লেখো। 2 ইউটোপিয়ান সমাজতন্ত্রবাদী হলেন সাসিমো ও রবার্ট আওয়েন। প্যারিসের শান্তি সম্মেলনে বিগ 4 কারা ছিল বলতো? অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, এটা কিন্তু তোমার বিগ 4 ছিল। আসলে 1919 খ্রিস্টাব্দে বিজয়ী মিত্রপক্ষবর্গ প্রতিনিধি প্যারিসের শান্তি সম্মেলন একত্রিত হয় তোমার প্যারিসে 1919 সালে। এই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিবর্গ এখানে সমবেত হয়েছিল, কিন্তু মূলত 4টা শক্তির হাতেই কিন্তু সমস্ত ক্ষমতাই নিহিত ছিল। যেমন তোমার মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েস জর্জ, তারপরে ফরাসি প্রধানমন্ত্রী অ্যান্ড্রো, আর ইতালির প্রধানমন্ত্রী ক্লেমেন্সো। হেটারিয়া ফিলিপ কি বলতে কী বোঝো? গ্রিস একটি গুপ্ত সমিতির নাম ছিল হেটারিয়া ফিলিপ। আর 1814 সালে ওডেসায় 4 জন গ্রিক বণিক দ্বারা তোমার একটি গুপ্ত সমিতি গড়ে তুললেও 1820 সালে এদের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 1 লক্ষ। এবং এই সমিতির প্রধান উদ্দেশ্যই ছিল তুরস্কের প্রভাব থেকে গ্রিসকে মুক্ত করা এবং গ্রিকবাসীকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করা। আচ্ছা, ফ্যাক্টরির কথা কী বলতো? ইউরোপে শিল্প বিপ্লবের ফলে কারখানা প্রথার উদ্ভব হয় এবং উদ্যোগপতি ও শিল্পপতিরা
কুটির শিল্পভিত্তিক উৎপাদন প্রক্রিয়ার সমগ্র অংশ একই ছাতের তলায় উপস্থাপিত করায় এবং মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ করে যন্ত্রপাতির সাহায্যে বৃহদায়তন উৎপাদনের ব্যবস্থা করেন। এই পরিবর্তিত উৎপাদনের প্রথাই ফ্যাক্টরি প্রথা নামে কিন্তু পরিচিত। মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো? প্রিন্স মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। তিনি নেপোলিয়নের পতনের পর ফরাসি বিপ্লবের আদর্শকে অস্বীকার করেন এবং পুরাতন স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠার যে ব্যবস্থা করেছিলেন তাই কিন্তু মেটারনিক ব্যবস্থা নামে পরিচিত। 1815 সাল থেকে 1848 সাল এই সময়কালকেই কিন্তু মেটারনিক যুগ হিসাবে অভিহিত করা হয়। ঠিক আছে, এবার মেটারনিক ছিলেন প্রতি বিপ্লব বা বিপ্লবের বিরোধিতার মূর্ত প্রতীক। তার নীতি ছিল প্রতিক্রিয়াশীল ও প্রগতি বিরোধী। ন্যায্য অধিকার নীতির প্রয়োগ করে তিনি ফরাসি বিপ্লবের পূর্ববর্তী যুগের রাজনৈতিক অবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এর উদ্দেশ্য ছিল ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা করা বা ইউরোপের প্রাক ফরাসি বিপ্লব যুগের রাজনৈতিক অবস্থাকে ফিরিয়ে আনা। এর প্রয়োগ মেটারনিক ইউরোপের বিভিন্ন দেশে এই নীতি সফলভাবে প্রয়োগ করেছিলেন। নেপোলিয়নের বিভিন্ন দেশে যেসব রাজাদের সিংহাসনচ্যুত করেছিলেন সেই সব রাজারা ওই দেশের সিংহাসন পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন মেটারনিক। জার্মানির জাতীয়তাবাদকে ধ্বংস করে তিনি সে দেশে 1819 সালে কার্লসবার্গ ডিক্রি বিভিন্ন রাজনৈতিক দল বা সংবাদপত্রের কণ্ঠরোধ কিন্তু করেছিলেন। মেটারনিক ব্যবস্থা শেষ পর্যন্ত কিন্তু ব্যর্থ হয়, কারণ তিনি পুরাতনতন্ত্রের সমর্থক ছিলেন এবং প্রগতিশীলতার বিরোধিতা করেছেন। তাছাড়া এই শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়, যা পুরাতন রাজতন্ত্রের সঙ্গে সম্পূর্ণ বেদানান ছিল। আর তাছাড়া অদূরদর্শিতা ও ইংল্যান্ডের বিরোধিতাই কিন্তু মেটারনিক ব্যবস্থাকে ধ্বংস করেছিল। আচ্ছা, জাতিসংঘের ব্যর্থতা কারণগুলো কী বলতো? মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন যে 14 দফা নীতি অনুসারে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এবার জাতিসংঘে কিছু কিছু ক্ষেত্রে সফল হলেও তোমার বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কিন্তু ব্যর্থ হয়েছিল। এই ব্যর্থতার পিছনে বেশ কিছু কারণ ছিল। আসলে আমেরিকা সহ অনেক রাষ্ট্রের অনুপস্থিতি ছিল, শক্তিশালী রাষ্ট্রগুলি অনুপস্থিতি ছিল, তারপরে সাংবিধানিক ত্রুটি ছিল, বা নিজস্ব সামরিক বাহিনী বলে কিন্তু কিছু ছিল না, তোষণ নীতি ছিল। এই আসলে জার্মানিকে কিন্তু তোষণ করা হয়েছিল। ইংল্যান্ড, ফ্রান্স জাতিসংঘকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছিল। তোমার নিরস্ত্রীকরণ সম্মেলনে কিন্তু ব্যর্থতা, এই সকল কারণেই কিন্তু তোমার কী হয়েছিল, জাতিসংঘ ব্যর্থ হয়েছিল। আচ্ছা, জোসেফ ম্যাৎসেনি ও কাউন্ট কাপুর বেনেডিক্টের আদর্শগত কী পার্থক্য ছিল? দেখো, ম্যাৎসেনি ইতালির মুক্তি আন্দোলনে অন্যতম প্রাণপুরুষ ছিলেন। ম্যাৎসেনি তার আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগ ইতালিবাসীকে স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ করেছিল। আর কাপুর পিডমন্ট বা সার্ডিনিয়ার রাজা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েলের প্রধানমন্ত্রী ছিলেন কাউন্ট কাপুর। অত্যন্ত দক্ষ, বুদ্ধিমান ও দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ কাপুরের লক্ষ্য ছিল পিডমন্টে রাজবংশের অধীনে সমগ্র ইতালিকে ঐক্যবদ্ধ করা। উভয়ের মধ্যেকার আদর্শগত পার্থক্য পয়েন্ট করো। এবার ম্যাৎসেনি ও কাপুর উভয়ের লক্ষ্য ছিল বৈদেশিক প্রভাব থেকে ইতালিকে মুক্ত করা। তবুও উভয়ের মধ্যে বেশ কিছু আদর্শগত পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন ম্যাৎসেনি ছিলেন আদর্শবাদী এবং কাপুর ছিলেন বাস্তববাদী। ম্যাৎসেনি বিশ্বাস করতেন যে যুবশক্তির দ্বারা ইতালির মুক্তি সম্ভব এবং কাপুর ইতালির মুক্তির দ্বারা বৈদেশিক সহায়তার উপর জোর দিয়েছিলেন। ম্যাৎসেনি ছিলেন গণতন্ত্রে বিশ্বাসী আর কাপুর ছিলেন সাংবিধানিক রাজতন্ত্রের সমর্থক। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।